आइए सुनते हैं आज माननीय अध्यक्ष और विधायक अशोक भट्टाचार्य ने एसएमसी हॉल में प्रेस कॉन्फ्रेंस के दौरान क्या कहा। राज्य এবং বিশেষ করে শিলিগুড়িতে হঠাৎ করে এই দুর্গাপূজার পরে দ্রুত গতিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এইভাবে বৃদ্ধি পেতে থাকে সেটা কোথায় পৌঁছবে আমরা জানি না। আমরা একটা লাস্ট 10 দিনের একটা পরিসংখ্যান আমরা সংগ্রহ করেছিলাম। এই লাস্ট 10 দিনে গড়ে প্রতিদিন 70 জন করে কোভিডে আক্রান্ত হয়েছে। গতকালই হয়েছে 92 জন। আমি বলছি যে 10 দিনে অ্যাভারেজ এক এক দিনে 70 জন করে আক্রান্ত হচ্ছে এই কোভিড-19 রোগে বা করোনা ভাইরাস। দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে এই সময়টাতে পুজোর পরে বৃষ্টি কমে যাওয়ার পরে রোদ ওঠার পরেই কিন্তু মশার উপদ্রব বেড়ে গেছে। এই মশার থেকে ঠিক এই সময়ের এই মশার থেকেই কিন্তু ডেঙ্গির সৃষ্টি হয়। তো সেই জন্যে এই ডেঙ্গু রোগ সম্পর্কেও কিন্তু আমরা সবাইকেই সজাগ সচেতন করে দিতে চাইছি। আমরা আজকে আলোচনা যখন করলাম, আমরা সিএমওএইচের স্টুডেন্ট ডেপুটি সিএমওএইচ, অ্যাডিশনাল সিএমওএইচ এবং শিলিগুড়ি এসডিওর পক্ষ থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট একজন এসেছিলেন, আর আমরা সবাই ছিলাম। এই পরিস্থিতির মধ্যে যেটা দেখা যাচ্ছে যে কতগুলো ফিচার দেখা যাচ্ছে যেটার জন্য আরো বেশি উদ্বিগ্ন আমরা হয়ে গেছি। 1 নম্বর দেখা যাচ্ছে এমন এমন মানুষের হচ্ছে যেখানে সেই পরিবারের একাধিক মানুষের সংক্রমিত হচ্ছে, একাধিক মানুষ সংক্রমিত হচ্ছে। সংখ্যার দিক দিয়ে কোনো কোনো জায়গায় 5, 6, 7, 8 জন পর্যন্ত এক পরিবারে সংক্রমিত হয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়। দ্বিতীয়ত আমরা কি দেখছি সেটা হলো যে হোম আইসোলেশনে অনেকেই থাকছে। প্রথম দিকে আমরা সবাই হোম আইসোলেশনে থাকার ক্ষেত্রে উৎসাহিত করেছিলাম, কিন্তু হোম আইসোলেশনে থাকার সময়তে যাদের কোনো রকমের যে সিমটম নেই এরকম যারা আছেন তারা কিন্তু সরকারের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশিকা আছে সেটা অনেকে মেনে চলছেন না। এই সংবাদ আমাদের কাছে আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে, প্রথমে কোনো বাড়িতে যদি করোনা পজিটিভ যদি চিহ্নিত হয়, সেই বাড়ি এতদিন পর্যন্ত, অনেকদিন পর্যন্ত বাঁশের ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। এমনকি আমার বাড়িতে, আমিও যখন করোনা আক্রান্ত হলাম তখন কিন্তু আমার বাড়িতেও কিন্তু ব্যারিকেড লাগা, বাঁশের ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। শঙ্করের বাড়িতে, শঙ্কর যখন হল, শঙ্করের বাড়িতেও কিন্তু তাই করা হচ্ছে। এখন কি হচ্ছে, ব্যারিকেড লাগানো হচ্ছে না, তারপরে ইয়েলো রিবন লাগানো হচ্ছে। এখন ইয়েলো রিবন লাগানো বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু ইয়েলো রিবন লাগানো বন্ধ হয়ে গেছে। এই ইয়েলো রিবন লাগানো বন্ধ হয়ে যাওয়ার পরে যেটা দেখা যাচ্ছে, বহু জায়গাতে কারা এই রোগে আক্রান্ত এদের হদিশ পাওয়াই মুশকিল। তাদের যদি কোনো উপসর্গ না থেকে থাকে তাহলে অনেকেই দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা খবর পেলাম, আমি কনফার্ম করছি না, কিন্তু একজনের কাছে খবর পেলাম, খবরটা সত্য বলেই আমি ধরে নিচ্ছি। সেটা হচ্ছে একটা বাড়িতে 6 জনের হয়েছে, ইয়ং ছেলে, সবাই ছেলে মেয়ে সবাই 6 জনই তারা কোনো একটা হোটেল রেস্টুরেন্টে গেছে সেখানে খেতে। সেখানে কেউ তাকে দেখেছে, তাদেরকে এটা দেখে সমস্ত রেস্টুরেন্টে অন্য লোকরা সেই হোটেল থেকে বেরিয়ে চলে এসেছে। সত্যি কি তাদের যাওয়া উচিত এরকম ভাবে? গভর্নমেন্টের কিন্তু যারা হোম আইসোলেশন থাকার সাথে সঙ্গে সঙ্গে কিন্তু একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনে কিন্তু ডুজ অ্যান্ড ডোন্টস বলা আছে। হোম আইসোলেশনে থাকলে কিন্তু ডুজ অ্যান্ড ডোন্টস মেনে চলতে হবে, অনেকে মেনে চলছেন না। এমনও হয়েছে যত মানুষের রোগে আক্রান্ত তাদের অনেকেই কিন্তু
অনেকেই কিন্তু টেস্ট করছেন না। যদি টেস্ট করা হয় সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। অনেকেই টেস্ট করছেন না, টেস্ট না করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। আমরা কর্পোরেশনের পক্ষ থেকে, বিভিন্ন কাউন্সিলর, ওয়ার্ড কমিটির পক্ষ থেকে বেশ কিছু ওয়ার্ডে আমরা এরকম আয়োজন করেছিলাম, তাতে ভালো রেসপন্স পেয়েছিলাম। প্রথম দিকে কয়েকটি ওয়ার্ডে, বেশিরভাগ ওয়ার্ডে সেই রেসপন্স পাইনি। এই যে রেসপন্স আমরা পাচ্ছি না, তার ফলে কি দাঁড়াচ্ছে, তারা হয়তো উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু উপসর্গটা গোপন গোপন করছে, বাইরে এটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এবং তার ফলে রোগটা স্প্রেড করছে। এটা আমাদের কাছে আরেকটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেই সমস্ত কারণে আমরা বিশেষভাবে আমরা বলবো, সেফ হোমগুলিতে যতগুলি সেফ হাউস করা হয়েছে সেখানে পেশেন্টের নম্বর খুব কম। এমনও সেফ হাউস আছে, দুটো সেফ হাউস গভর্নমেন্ট ইতিমধ্যে তুলে দিয়েছে। শিলিগুড়িতে যেটা আছে 6 জন 7 জনের বেশি বলে থাকছে, এখন 7 জন আছে, আগে ছিল 22 জন। আমি প্রত্যেককে বলবো, বাড়িতে যদি কেউ সেফ হোমে থাকতে চান, সেফ হোমে চলে আসে। সেফ হোমে সেখানে অক্সিজেনের ব্যবস্থা আছে, ডাক্তার থাকবে, সেখানে ট্রিটমেন্টের সমস্ত রকম ব্যবস্থা আছে। কেউ যদি বেশি অসুস্থ হয় তাহলে তাকে কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স থাকছে, সেখানে সমস্ত কিছু সেখানে থাকছে, সেখানে আপনারা যেতে পারেন। তাতে কিন্তু আপনাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমরা আজকে এই পরিপ্রেক্ষিতেই কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। যেমন ধরুন, এর মধ্যে আমরা দেখছিলাম, আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা চালু করেছিলাম, যাতে সরকার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল আপনারা চালু করুন, এই ড্রাইভারের বেতন, তারপরে হচ্ছে বা মজুরি বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্রের দরকার, পেট্রোল, তেল, এগুলো সবই তারা দেবে। কিন্তু সরকার সেটা দেয়নি, বন্ধ করে দিতে বাধ্য হলাম। তারপরে আমরা দুটো গাড়ি নিয়েছিলাম, যাদেরকে আমরা নিজেরা, আমরা দুটো কেন্দ্র আছে, সোয়াব কালেকশন সেন্টার, সোয়াব কালেকশন সেন্টারের জন্য আমাদের দুটো গাড়ি রেখেছিলাম। সেই গাড়ি, একটা গাড়িতে প্রশাসন বলছিল তারা তেল এবং টাকা দেবে, তেল এবং গাড়ির ড্রাইভারের মাইনা দেবে, তাই তো? কিন্তু পরে দেখা গেলো একটা আমরা দিয়েছি, কিন্তু আরেকটা যেটা দেওয়ার কথা তারা দেয়নি। আমরা খুব আর্থিক অসুবিধার মধ্যে আছি, তা সত্ত্বেও আমরা চালিয়ে যাচ্ছি। এই যে আমাদের সেফ হোম যেটা আমরা করলাম, যেটা করা সরকার করলো, প্রায় 20-25 লক্ষ টাকা আমরা খরচা করেছি, এখনো পর্যন্ত সরকারের কাছে কিন্তু একটা পয়সা পাইনি। ইন্ডোর স্টেডিয়ামে সবটাই কিন্তু আমরা দিয়েছি, এখনো খরচা আমাদের করে যেতে হচ্ছে, কোনো টাকাই আমরা পাচ্ছি না। বারবার করে বলছি, এখনো পাচ্ছি না। আমরা আজকে ঠিক করলাম, যাই হোক না কেন, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা নিজেরাই তেল দেবো, নিজেরাই আমরা গাড়ি ড্রাইভারের মজুরি বা মাইনে আমরা দেবো, অ্যাম্বুলেন্সও আবার আমরা চালু করব, সরকার দেখ বা না দেখ নিজেরাই করবো। কারণ এই অবস্থা পরিপ্রেক্ষিতে মানুষগুলোকে তো একটা মানে খুব কঠিন অবস্থার মধ্যে পড়ুক, সেটা আমরা চাই না। এটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, তুমি দেরি করে এসছো, প্রথমে আমি এটা বলেছি, খুব দ্রুত নম্বরটা বাড়ছে। গত 10 দিনে অ্যাভারেজ প্রতিদিন 70 জন করে হচ্ছে শিলিগুড়ি শহরে, শুধু টেস্ট। এবং টেস্টের অদ্ভুত ব্যাপারটা কি, টেস্টের ব্যাপারটা যেটা হচ্ছে, সরকারি জায়গায়, সরকারি কেন্দ্রে, টেস্ট সেন্টারগুলিতে নাম্বার কমে যাচ্ছে, 20 জন 22 জন এরকম পজিটিভ পাচ্ছে, নাম্বার না, টেস্টে পজিটিভ আছে। পজিটিভ যেটা আসছে সরকারি জায়গায় কম, কিন্তু বেসরকারি জায়গাতে অনেক বেশি। এমন হচ্ছে 20 জন যদি এতে হয়, 50 জন বেসরকারি ক্ষেত্রে হচ্ছে। এই বা কারণ কি আমি জানি না, এটা হচ্ছে। আবার অনেকে কিন্তু যতটা টেস্ট করা উচিত সেটাও কিন্তু হচ্ছে না। তো যদি সবটা টেস্ট যদি হয়, নাম্বারটা কিন্তু আরো অনেক বেড়ে। কালকে একদিনেই শুধু টেস্টের ভিত্তি করে পজিটিভ হয়েছে 92 জন। চিন্তার কারণ তো থাকবেই, উদ্বেগের কারণ তো থাকবেই। তার মানেটা হচ্ছে যে এই যে স্প্রেড করে যাচ্ছে কেন, হোম আইসোলেশনের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে এখন, এবং হোম আইসোলেশনের ফলে কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে কিন্তু সংখ্যাটাও বেড়ে যাচ্ছে, অনেক বাড়িতে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, পাড়াতে সংখ্যা বেড়ে যাচ্ছে। আগে কয়েকটা মাত্র ওয়ার্ডে হতো, এখন বস্তিতে হচ্ছে না, কিন্তু এখনো বস্তিতে হচ্ছে না,
কিন্তু কোথায় হচ্ছে বেশি? অ্যাপার্টমেন্ট হাউসে। বড় বড় মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবার, তাদের পরিবারের মধ্যে এটা ভীষণভাবে হচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কতগুলো সিদ্ধান্ত আজকে করেছি। যে আমি একটা সিদ্ধান্ত কথা বললাম, ইয়েলো রিবন লাগানো হতো, এখন লাগানো হচ্ছে না, কিন্তু ডুজ অর ডোন্টস, কোনো বাড়িতে যখনই কোনো হোম আইসোলেশন কেউ থাকবে তার বাড়ির সামনে আমরা টিকা লাগিয়ে দিয়ে আসবো, ডুজ অ্যান্ড ডোন্টস, কী করবেন কী করবেন না। আমি দয়া করে বলবো প্রত্যেক হোম আইসোলেশন যারা আছেন প্রত্যেকে যেন নিয়ম বিধি মেনে চলেন, স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলেন, সরকারের নির্দেশিকা যেন সবাই মেনে চলেন, আর ডুজ অ্যান্ড ডোন্টসও যেন সবাই মেনে চলেন। আমি প্রত্যেককে বলবো বেপরোয়া হবেন না, বেপরোয়া হবেন না। রোগকে ভয় পাচ্ছেন না, এটা ঠিক, রোগের বিরুদ্ধে লড়াই করুন, কিন্তু রোগকে ছোট করেও দেখবেন না, বেপরোয়া হবেন না। বাজি পটকা এই সময় ফাটাবেন না। এই সময় অতিরিক্ত বাজি পটকা ফাটানো মানেটাই হচ্ছে যারা কোভিড আক্রান্ত, বিশেষ করে যাদের চেস্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতি হয়, যারা সিওপিডি রোগী। এটা করবেন না। আমাদের এটা বিশেষভাবে প্রত্যেকের কাছে আমাদের আবেদন। আমরা আরও যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে, যাদের এই বাড়ি হবে, ইয়েলো ব্যাগ আবার দেওয়া হবে। আমাদের লিস্ট আছে কারা কারা এই রোগে আক্রান্ত, তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা ইয়েলো ব্যাগ পৌঁছে দিয়ে আসবো। আমি দয়া করে বলবো যাদের বাড়িতে হয়েছে, যদি কেউ না আসতে পারে বাড়িতে এসে আমাদের সঙ্গে নিয়ে যাবে। ইয়েলো ব্যাগ এখানে আমাদের কর্পোরেশনে আছে। ইয়েলো ব্যাগে যিনি অসুস্থ তার ব্যবহার্য সমস্ত জিনিসপত্র ইত্যাদি মেডিকেল ওয়েস্ট ফেস্ট যা আছে সব ইয়েলো ব্যাগে রাখবেন, অন্য জায়গায় রাখবেন না, আর যেখানে সেখানে বাইরে ফেলবেন না। এমনও আমাদের কাছে খবর আছে যে কোনো একজন পেশেন্ট সে অসুস্থ হওয়ার 7 দিন 8 দিন পর্যন্ত ঘুরে বেরিয়েছে, এবং তার ফলেও কিন্তু এটা স্প্রেড করছে। আমি প্রত্যেককে বলবো, অসুস্থ যদি ফিল করেন কেউ, সিমটমিক হোক অ্যাসিমটমিক হোক যাই হোক না কেন, একটু আপনারা সতর্ক থাকুন। শুধু নিজের বিপদ ডেকে আনছে তা না, এই তো সমাজের বিপদ ডেকে আনছে, শহরের বিপদ ডেকে আনছে, এই বিপদটা ডেকে আনবেন। আমরা আজকে ঠিক করেছি আবার লিফলেট দেওয়া, মাইক্রোফোন, কালকে এই বড় অফিসারদের ডাকা হয়েছে, মাইক্রোফোন, সমস্ত মাইক্রোফোন অ্যানাউন্সমেন্ট, লিফলেট দেওয়া। এনভায়রনমেন্টের কর্মীদের তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল লিফলেট তারা বিলি করবে, কিন্তু আমি আজকে খবর নিয়ে দেখেছি অনেক এনভায়রনমেন্টের কর্মী তারা লিফলেট দেয়নি। তারা যে লিফলেটটা বিলি করেননি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তাদেরকে ডাকা হবে কাল পরশু আবার। যদি তারা এই কাজে না করেন তাদেরকে কিন্তু আমরা, তারা সবাই কিন্তু দৈনিক হাজিরার, তাদেরকে আমরা রাখবো কিনা কাজে সেই সিদ্ধান্ত পরবর্তীতে আমরা নেব। যদি তারা এই দায়িত্ব পালন না করেন, এনভায়রনমেন্টের যারা কর্মীরা তাদের যে দিয়েও দায়িত্ব যদি পালন না করেন তাদেরকে কিন্তু কাজ থেকে ডিসকন্টিনিউ করবে। আমি এটা পরিষ্কার করে কিন্তু বলে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হলো ক্যাম্পেইনকে আমরা আরো বেশি ক্যাম্পেইন আমরা করব, প্রচারটাকে আমরা আরো বৃদ্ধি করা হবে। হচ্ছে এই হচ্ছে কতগুলো বিষয় আমরা আজকে আলোচনাটা করেছি। প্রত্যেকের আমরা সংখ্যাটা যে বাড়ছে, আপনি যে উদ্বেগ প্রকাশ করলেন, এটা কি উৎসবের জন্য কি মনে হচ্ছে যে উৎসবের জন্য এইভাবে বেড়েছে? উৎসবের জন্য তো কিছুটা তো বটেই, অস্বীকার করা যাবে, সবার তো আশঙ্কা ছিল যে উৎসবের পরেই এটা বাড়বে, যে কেরালাতে যেটা হয়েছে। কিন্তু এরকম ভাবে বাড়বে এত অল্প সময়ের মধ্যে, এখনো কিন্তু আসলে ওই উৎসবের পরে থেকে 14 দিন না গেলে বোঝা যায় না, কিন্তু যেভাবে বাড়ার গতিটা বাড়ছে এটা 14 দিন কেন হবে? যাদের বাড়িতে হবে সে যদি সাবধানে না থাকে তার থেকে তার মাল্টিপ্লাই করবে না, এটা তো মাল্টিপ্লাই করতে 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 যাবে না। এটা তো মুশকিল হচ্ছে, এটা কোর্টের একটা রায় আছে। কিন্তু আমরা যেটা বলেছি প্রত্যেকে ডুজ অ্যান্ড ডোন্টস মেনে চলুন বলে প্রত্যেকটা বাড়িতে স্টিকার লাগাবো একটা ডুজ, যারা পজিটিভ, ডুজ অ্যান্ড ডোন্টস মেনে চলতে হবে প্রত্যেক। লেখা আছে এই গভর্নমেন্টের একটা লেখাই আছে ডুজ অ্যান্ড ডোন্টস, কি করবেন কি করবেন না, বাইরে বেরোবেন না, যেখানে সেখানে থুতু ইত্যাদি ফেলবেন না, এরকম আরো কি কি সব আছে আমি দেখিনি এখন। এটা সরকারি স্তরে যে সহযোগিতা পাওয়া উচিত ছিল এই কাজ করতে গেলে এই মুহূর্তে তো সরকারি একটা সাহায্যের খুব প্রয়োজন। সরকারি ব্যাকআপ ছাড়া কতটা সমস্যা হচ্ছে বা কি বলবেন?
আমার তো মনে হয় যে আমি আমি এটা ফিল করছি সরকার প্রথম থেকে যেভাবে একটু মানে সিরিয়াস দেখেছিলাম, এই পুজোর পর থেকে কিন্তু একটা ক্যাজুয়াল একটা কি বলবো, এটা অনেকটা গভর্নমেন্টকে অনেকটা ফেয়ারওয়েল মুডে চলে এসছে না মনে হচ্ছে। শিলিগুড়ি পুরসভার ক্ষেত্রে না গোটা রাজ্যে? সারা রাজ্যেই কিন্তু এটা দেখা যাচ্ছে। সরকারের যেরকমভাবে এই সময়তে এই এই যে মিটিংটা আমি ডাকলাম, এই মিটিং আমি নিজে দেখেছি আজকে, সবাই অফিসার টফিসারকে আমি খবর দিয়েছি। সরকারের কিন্তু সেভাবে আমি তো এখন এবারে কিন্তু এই পুজোর পর থেকে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু আমি 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 দেখলাম না, এটা থাকা উচিত ছিল। চিকিৎসার ব্যাপারে আমার আর কয়েকটা কথা আছে। বহু হাসপাতালে আছে গভর্নমেন্টের সিদ্ধান্তটা ভুল, কতগুলো সরকারি হাসপাতাল করা হয়েছিল কোভিড হাসপাতাল, সেগুলোকে প্রাইভেটের হাতে আবার পুনরায় তুলে দেওয়াটা ভুল সিদ্ধান্ত। আমি আবার বলছি, সিদ্ধান্তটা ভুল। চিকিৎসকের যথেষ্ট অভাব আছে এখানটায়, অক্সিজেনের অভাব আছে। গতকাল আমি চিফ মিনিস্টারকে যে চিঠি লিখেছি সেই লিখেতে আমি এই কথাটাই বলেছি, আমি এখনও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যত সংখ্যক চিকিৎসক বা চিকিৎসা কর্মী থাকা উচিত এই রোগীদের দেখার জন্য, তার অভাব আছে। সবটা দেখা উচিত সিরিয়াসলি। মুখ্যমন্ত্রীকে কালকে আমি বলেছি, লিখেছি কালকে চিঠিটা, এই চিঠিটা আমি লিখেছি, লিখতে বাধ্য হয়েছি। আমি বলেছি আপনাকে লিখতে বাধ্য হলাম। পরিস্থিতিটা সত্যি সত্যি কিন্তু খুবই উদ্বেগজনক। গতকাল অফিস খুলেছে, আমরা আজকেই জন্য খুব জরুরি ভিত্তিতে আজকে এই মিটিংটা আমরা করেছি এবং প্রত্যেককে সেভাবে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আপনাদের মাধ্যমেও বিষয়টা সম্পর্কে আতঙ্কিত করবেন না, দরকার নেই আতঙ্কিত হওয়ার, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু সতর্ক থাকা, সচেতন থাকাটা প্রয়োজনটা বিষয়। এই যে আপনি বললেন অনেকে টেস্ট করছেন না, অনেকে টেস্ট না করে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা আতঙ্ক। এটাকে কিভাবে সলভ করা যায়? সেটার জন্যই তো আমরা এই আবেদন, এটা তো পুলিশদের সবটা তো হবে না, আবেদন নিবেদন করতে হবে, পাড়া প্রতিবেশীকে এটা দেখতে হবে, ওয়ার্ড কমিটিকে দেখতে হবে, বিভিন্ন এনজিওকে এটা দেখতে হবে, প্রত্যেক এলাকা এটাকে খবর রাখতে হবে। রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে, রোগীর বিরুদ্ধে না। এটা যেমন ঠিকই, কিন্তু তার মানে রুগীর বিরুদ্ধে আমি লড়বো না, কিন্তু রুগী যদি তার নিয়ম কানুন যদি না মেনে চলে, নিজের ইচ্ছে মতো চলে, তাকেও কিন্তু সজাগ বা সতর্ক করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আছে। সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। রিবন নাই বলে, বাস নাই বলে, এবং সে অফিসেও যাবে। আমি কিছুক্ষণ আগে একটা খবর পেলাম, একজনের এরকম হয়েছে প্রধাননগর এলাকায়, এবং সে জানে সেটা হয়েছে, সে কেউ দেখে না, তার বাসও নাই, রিবনও নাই, সে প্রতিদিনই ওই আমাদের কি বলে রে, ওই যে রেগুলেটেড মার্কেটে সে তরকারির হোলসেলে বিজনেস করে, সে প্রতিদিনই সেখানে যাচ্ছে। আজকে ধরা বললো যে তার কোভিড হয়েছে, কিন্তু সেই কোভিড নিয়ে সেখানে যাতায়াত করছে। মানুষ অসচেতন। মানুষ অসচেতন আমি কথাটা বলছি না, মানুষকে সচেতন হতে হবে, আমি এই কথাটা বলছি। ঠিক আছে।